চালের বাজার চড়া, দাম কম মুরগি ও ডিমের। জানাবো এবার ভারতীয় মিডিয়ায় আক্রমণের টার্গেট তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো ইরানের 3 মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস, কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চালের বাজার চড়া, দাম কম মুরগি ও ডিমের। নতুন চাল আসার পর রাজধানীর বাজারগুলোতে চালের দাম কিছুটা কমলেও ফের বেড়েছে চালের দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম বেড়েছে অন্তত 2 থেকে 8 টাকা। তবে সবজি বাজারে দাম স্বাভাবিক থাকলেও কিছুটা কমেছে মুরগি ও ডিমের দাম। বাজার ঘুরে দেখা যায় ঈদের আগের চেয়ে এখন প্রতি কেজি চাল 2 থেকে 5 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। এখন খুচরায় প্রতি কেজি মোটা চাল মান পেতে বিক্রি হচ্ছে 58 থেকে 62 টাকা দরে। সরু চালের মধ্যে জিরা শাইরের কেজি 74 থেকে 78 টাকা এবং মিনিকেট 72 থেকে 80 টাকা। কাটারি ভোগ বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজিতে। এদিকে ছোট বাজার ও মুদি দোকানে এই দাম আর একটু বেশি। কারণ বাজারে এক চাল বিক্রেতা বলেন, এক সপ্তাহ হলো অর্থাৎ ঈদের পর থেকে দোকান খুলে যে চালই অর্ডার দিচ্ছে তারই দাম বস্তায় 50 থেকে 250 টাকা পর্যন্ত বেশি। সব মোকামে চালের দাম বাড়ছে। তিনি বলেন, মিল মালিকদের কাছে জানতে চাইলে তারা বলছেন ধানের দাম বাড়ার কারণে চালের দাম এখন বেড়েছে। এদিকে ঢাকার বাজারে ঈদের পর থেকে বেশ স্বস্তিদায়ক মুরগি, ডিম ও সবজি সহ অন্যান্য বেশ কিছু পণ্যের দাম। আবার এর মধ্যে মুদি পণ্যগুলোর দামেও তেমন বাড়েনি। কম দামে কেনা যাচ্ছে পেঁয়াজ, আলু সহ অন্যান্য নিত্যপণ্য। প্রায় এক সপ্তাহ ধরে ব্রয়লার মুরগির দাম 150 টাকায় নেমে এসেছে আর ডিমের ডজন এখন 120 থেকে 130 টাকা। ঈদের পর রাজধানীর বাজারে এখনো ক্রেতা উপস্থিতি কম। আবার ঈদ উল আজহার কুরবানি মাংস রয়েছে বেশিরভাগ ঘরে, যে কারণে ডিম ও মুরগির চাহিদা কম। এবার ভারতীয় মিডিয়ায় আক্রমণের টার্গেট তারেক রহমান। গত 13 জুন শুক্রবার লন্ডনে ডক্টর ইউনূস তারেক বৈঠকে চূড়ান্ত সাফল্যের পর আওয়ামী লীগের পুনর্বাসনের সম্ভাবনা একেবারে শূন্যের কোঠায় নেমে গেছে। একদিকে হতাশা এবং অন্যদিকে আতঙ্কের ফলে ভারতে শেল্টার নেওয়া আওয়ামী লীগ এবং তার মেন্টর ভারত দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছে। ওইদিকে তাদের মধ্যে একটি খবর ছড়িয়ে পড়ে, গত 16 জুন থেকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের রাঘববোয়ালদের বিচার শুরু হচ্ছে। সুতরাং এ বিচার বানচাল এবং ইউনূস তারেক সৌহার্দ্যকে বিনষ্ট করার জন্য ভারতের অঙ্গুলি হেলনে এবং শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের অস্থিতিশীল করার জন্য তারা বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে গত 16 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটির কাছে আওয়ামী সন্ত্রাসীরা একটি ক্রুড বোমার বিস্ফোরণ ঘটায়। উল্লেখ করা যেতে পারে, ক্রুড বোমা হলো সেই ধরনের বোমা যেটি টাইম বোমা হতে পারে অথবা রিমোট কন্ট্রোল পরিচালিত বোমা হতে পারে। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, বিস্ফোরণটি ঘটেছিল অতি প্রত্যুষে 5টা 25 মিনিটে। বিস্ফোরিত বোমাটির পাশে একই ধরনের আরেকটি বোমা ছিল। সম্ভবত কোনো টেকনিক্যাল কারণে সেটি বিস্ফোরিত হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেডিকেল সেন্টারের কাছে আরও 7টি তাজা বোমা পাওয়া যায়, যেগুলো সংশ্লিষ্ট বোমা বিশেষজ্ঞরা অকার্যকর করে দেয়। গত 1 জুন, যেদিন শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন সহ অন্য আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জশিট দাখিল করা হয় এবং যেটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়, সেই দিন ট্রাইব্যুনালের সামনে 2টো বোমার বিস্ফোরণ ঘটানো হয়। একই দিন অর্থাৎ 16 জুন অতি প্রত্যুষে আনুমানিক সূর্যোদয়ের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে 15 থেকে 18 যুবক একটি ঝটিকা মিছিল করে। পত্রিকান্তরে প্রকাশিত রিপোর্ট মোতাবেক একই দিন অর্থাৎ সোমবার 16 জুন ভোরে বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পরিবাগ এলাকায় ছাত্রলীগ নামধারী কতিপয় যুবক একটি ঝটিকা মিছিল করে। মিছিল শেষে কাঁটাবন রোডে তারা 2টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণ ঘটিয়েই তারা পালিয়ে যায়। পালানোর সময় সন্ত্রাসীদের একজন পুলিশের হাতে আটক হয়। একই দিন সকাল 6টা থেকে মোতাহার হোসেন ভবনের সামনে গাছের তলায় 6টি ককটেল দেখতে পান নিরাপত্তা কর্মীরা। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম এবং শাহবাগ থানা পুলিশকে বিষয়টি জানায়। সকাল 9:30 থেকে মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে ককটেলগুলো উদ্ধার করে। 17 জুন একটি বাংলা জাতীয় দৈনিকে এই মর্মে রিপোর্ট করা হয়, হাইকোর্ট এলাকাতেও নাকি ওই দিন সকালে একটি ককটেল বিস্ফোরিত হয়। সর্বশেষ খবরে প্রকাশ, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল এবং বোমা ছুড়ে মারার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর গত 18 জুন পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে কয়েকটি তথ্য পাঠকদের জানিয়ে রাখা দরকার। যেহেতু আওয়ামী লীগের সব
কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাই তাদের কার্যক্রম বাংলাদেশের প্রিন্ট বা ইলেকট্রনিক কোনো গণমাধ্যমে প্রকাশ করা হয় না। কিন্তু আওয়ামী লীগের তো দরকার পাবলিসিটি, হিউজ পাবলিসিটি, তিলকে তাল করার মতো পাবলিসিটি। আওয়ামী লীগের পক্ষে এই কাজটি অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে করছে ভারতীয় অসংখ্য গণমাধ্যম। কয়েক মাস আগে ভারতীয় গণমাধ্যমের মধ্যে রিপাবলিক টিভি নিয়ে বাংলাদেশ কিছু আলোচনা শুরু করেছিল, কিন্তু বাংলাদেশ বিষয়ক সংবাদ পাঠ এবং সংবাদ পর্যালোচনায় ময়ূক চৌধুরী নামক এক ভাড়কে আনা হয়, যে কিনা গোপাল ভাড়কেও হার মানায়। তার এসব ছ্যাবলামো দেখে বাংলাদেশে ক্ষুদ্র হলেও এক শ্রেণীর দর্শক রিপাবলিক টিভি থেকে মুখ ফিরিয়ে নেয়। এখন গণমাধ্যমে আওয়ামী লীগের পাবলিসিটি কাজের মুখ্য ভূমিকা পালন করছে দি ওয়াল নামের টিভি চ্যানেলটি। শুধু দি ওয়াল নয়, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে থেকে শুরু করে দি নর্থ ইস্ট নামক গণমাধ্যমটি অনবরত বাংলাদেশ বিরোধী, বিশেষ করে ডক্টর ইউনূস বিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে। দি ওয়ালের নির্বাহী সম্পাদক অমল রায় এক সময়কার আকাশবাণী কলকাতার দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের মতো ভারী গলায় প্রতিদিন আওয়ামী লীগের লিফলেট পাঠের মতো আজগুবি ও গাঁজাখুরি সংবাদ পাঠ করে যাচ্ছেন, আর ওইদিকে দি নর্থ ইস্টের চন্দন নন্দী প্রায় প্রতিদিন একটি করে বুলশিট ছাড়ছেন। কখনো বাংলাদেশের সেনা বিদ্রোহ এই হয় এমন খবর ছাড়ছেন, আবার কখনো চিকেন নেক থেকে বাংলাদেশ আক্রমণের হুমকি দিচ্ছেন। তবে আমার ভাবতে অবাক লাগে, অন্তত দুজন বাংলাদেশি মহিলা চন্দন নন্দী এবং দিল্লির গৌতমের ইন্টারভিউ নিয়ে ইউটিউবে ভাইরাল করেছেন। তবে এমন মারাত্মক রাষ্ট্রদ্রোহী এবং হিংসাকে উস্কে দেওয়া মন্তব্য বাংলাদেশ থেকেই দেওয়া হচ্ছে নাকি ভারতে বসে এসব অপকর্ম করা হচ্ছে, সেটি এখনো বোধগম্য হচ্ছে না। ভারত যে কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে উন্মুক্ত প্রচারণা চালাচ্ছে এবং কিভাবে যে আওয়ামী লীগের প্রোপাগান্ডা অর্গান হিসেবে কাজ করছে তার কিঞ্চিত নমুনা নিচে দিচ্ছি। দি ওয়ালে বলা হয়েছে, আগামী 16 জুন আওয়ামী লীগ ঢাকা সহ সারা বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি পালন করবে। আরেকটি খবরে বলা হয়েছে, আগামী 23 জুন আওয়ামী লীগের জন্মবার্ষিকীতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে। 1 থেকে 16 জুলাই পর্যন্ত আওয়ামী লীগ দেশ জুড়ে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করবে। গত 10 জুন লন্ডনে ডক্টর ইউনূস বিরোধী আওয়ামী লীগের যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় তার আগাম খবরও পরিবেশন করে এসব নরেন্দ্র মোদীপন্থী ভারতীয় গণমাধ্যম। ইতিপূর্বে ভারতের এসব গণমাধ্যম তাদের আক্রমণের টার্গেট করেছিল মাত্র এক ব্যক্তিকে, তিনি হলেন ডক্টর ইউনূস। তখন ডক্টর ইউনূস এবং বিএনপির মধ্যে কিছুটা টানাপোড়েন চলছিল। তখন তারা ভেবেছিল ডক্টর ইউনূসকে সরাতে পারলেই বাংলাদেশ থেকে ভারতের আপদ বিদায় হয়। এজন্য তখন তাদের স্ট্র্যাটেজি ছিল বিএনপিকে তোষণ করে তাদের হাত করা। কিন্তু লন্ডন বৈঠক ভারতের তথা আওয়ামী লীগের সব রণকৌশলকে তছনছ করে দিয়েছে। অতি সম্প্রতি অতীতে ভারতীয় গণমাধ্যমগুলো শেখ হাসিনার একাধিক, ওবায়দুল কাদেরের 2টি সাক্ষাৎকার, বাহাউদ্দিন নাসিমের 2টি, জাহাঙ্গীর কবির নানকের 1টি এবং মোহাম্মদ আরাফাতের 1টি ইন্টারভিউ প্রচার এবং সম্প্রচার করেছিল। প্রতিটি ইন্টারভিউতে বাংলাদেশের জনগণকে পাল্টা আঘাত করার ব্যর্থ উস্কানি দেওয়া হয়। কিন্তু ভারতীয়রা ভুলে গিয়েছিল বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় 2 ব্যক্তির মধ্যে একজন হলেন বেগম খালেদা জিয়া। তিনি এখন দ্রুত আরোগ্য লাভ করছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতে বেগম খালেদা জিয়াও শুরু থেকে উপলব্ধি করেন রাজনৈতিকভাবে বাংলাদেশের 1 নম্বর শত্রু হলো ভারত। এখন যদি ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিএনপির মাঠে নামে তাহলে তার মোক্ষম সুযোগ গ্রহণ করবে ভারত এবং আওয়ামী লীগ। যত দ্রুত শুক্রবার এ কলামে আমি উল্লেখ করেছি কিভাবে বিএনপিকে রাজপথে যাওয়া থেকে বিরত রাখেন বেগম জিয়া। শুধু স্ট্যান্ডিং কমিটিকেই নয়, রোববার 8 জুন বেগম জিয়া তার পুত্র তারেক রহমানের সঙ্গেও কথা বলেন। একটি অসমর্থিত খবরে প্রকাশ, লন্ডন যাত্রার আগে বেগম জিয়ার সঙ্গে ডক্টর ইউনূসের টেলিফোনে কথা হয়। আসল কথা হলো ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে যে প্রীতিময় পরিবেশে সৌহার্দ্যপূর্ণ বৈঠক হলো তার অনুঘটক ছিলেন গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া। ডক্টর ইউনূস ও তারেক রহমানের সফল বৈঠকের পর ভারতের মাথা খারাপ হয়ে যায়। এবার তারা সরাসরি তারেক রহমানকে আক্রমণ শুরু করেছে। অতীতে ইউনূসের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের উস্কানি দিয়েছে জেনারেল ওয়াকারকে। জেনারেল ওয়াকার ভারতীয় ফাঁদে পা দেননি। গত 17 জুন একটি ভারতীয় চ্যানেলে ওবায়দুল কাদের 2য় সাক্ষাৎকার সম্প্রচার করা হয়। ওই সাক্ষাৎকারে ওবায়দুল কাদেরের উর্বর মস্তিষ্ক থেকে এই গাঁজাখুরি খবরটি উৎপাদন করা হয় যে বাংলাদেশের জুলাই বিপ্লব নাকি ছিল পাকিস্তান থেকে আগত লস্করে তৈয়বার কীর্তি। এসব কথা হালে পানি না পাওয়ায় তারা জ্যোতিষীদের দুয়ারেও ধর্ণা দিচ্ছে। কবে শেখ হাসিনা দেশে ফিরবেন সেই ভবিষ্যৎ অমৃতবাণী গণকদের গণনা থেকে শুনে নিচ্ছে। কেন তারেক রহমান এখন দেশে আসছেন না সেই কারণ ব্যাখ্যার জন্য বাংলাদেশের জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত কতিপয় নাস্তিক ব্লগারেরও শরণাপন্ন হয়েছে। জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত এসব ব্লগার ভারতের মাটিতে আওয়ামী লীগের ছাতার তলে বসে তারেক রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করছে। তারেক রহমানের বিরুদ্ধে তারা কি বলছে সে সম্পর্কে আমি ইচ্ছে করেই কোনো সূত্র দিলাম না। এর মধ্যে তারা 2 জন বাংলাদেশি এবং 5 থেকে 7 জন তথাকথিত ভাষ্যকার জোগাড় করেছে। এরা তো কোনো ভাষ্য দিচ্ছে না, উদ্ঘাটন করছে তারেক ও বিএনপির বিরুদ্ধে গিবতের বিষ। সেই সঙ্গে ডক্টর ইউনূসের 14 গোষ্ঠী উদ্ধার করা হয়েছে। আওয়ামী লীগের অপরাজনীতি একটি প্লাস পয়েন্ট হচ্ছে
তাদের বিশাল নিরাপদ শেল্টার, সেটি হলো ভারত। কিন্তু বিএনপি, জামাত তথা জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের সেই শেল্টার নেই। সেজন্যই তারা গত 15 বছর ধরে আওয়ামী জুলুমের স্টিম রোলারে পিষ্ট হয়েছেন। 1971 সালের মুক্তিযুদ্ধে এই শেল্টার অনেক কাজে লেগেছিল। সেদিন বাংলাদেশের প্রায় সব মানুষ পাকিস্তানের সামরিক জান্তার বিরুদ্ধে ছিলেন। এখন কোনো ভারতীয় সাংবাদিক শেখ হাসিনাকে প্রবাসী সরকার গঠনের উস্কানি দিচ্ছেন, কিন্তু তারা ভুলে যাচ্ছেন এই 24 সেই 71 নয়। আজ ভারতীয়রাই বাংলাদেশের জানি দুশ্মন। সেদিন অর্থাৎ 71-এ গেরিলারা যখন হিট অ্যান্ড রান করত, তখন জনগণ তাদের শেল্টার দিত। পরিস্থিতি শান্ত হলে তারা ভারতে ফিরে যেত। আজ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। আজ আওয়ামী লীগের সেই যদি ভারত থেকে এসে নাশকতা করতে চায়, তাহলে জনগণ তাদের পুলিশ বা মিলিটারি হাতে তুলে দেবে। যতদিন আওয়ামী লীগ ভারতের পক্ষ ফুটে থাকবে, ততদিন তারা 15 বছরের জুলুম, নির্যাতন ও লুণ্ঠনের জন্য তওবা না করবে, যতদিন তারা 18 কোটি মানুষের কাছে করজোড়ে ক্ষমা না চাইবে, ততদিন বাংলাদেশের মাটিতে তাদের ঠাঁই হবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।